সেদিন বেরিয়ে গেছিলাম খুব সকালে। বর্ষাকাল এখন, কিন্তু জানি না সেদিন সকালে এত কুয়াশা ছিল কেন। প্রতিটা যাত্রীর মতন আমরাও অনেক আশা নিয়ে বেরিয়েছি যে নিজের গন্তব্যে পৌঁছে খুব ভালোভাবে ঘুরে আবার খুব সাবধানে নিজের পরিবারের কাছে ফিরে আসব। কিন্তু আমরা কি নিরাপদ? সে প্লেনে যাতায়াত করি বা ট্রেনে, বা কোনো বিল্ডিংয়ে বসে হয়তো লাঞ্চটাই সারছি সেদিনের, বা হয়তো কোনো মা খুব আশায় তার ছেলেকে ছেড়েছে তার বউয়ের সাথে হানিমুনের জন্য, জানে ঘুরে সেই বাড়ি চলেই আসবে, বা হয়তো কোনো মহিলা তার ভালো ভবিষ্যতের আশায় চলে গেছে দিল্লি এক্সাম দিতে, বা কোনো স্ত্রী হয়তো তার স্মৃতিভরা সিঁদুর নিয়ে চলে গেছে প্যারাডাইজ অন আর্থ দেখতে, আমাদের কাশ্মীর। কেউ আবার গেছে এই বছরের সবথেকে বড় আর জাগ্রত মেলাতে। বাট তারা কি জানতো যে এটাই হবে তাদের শেষ যাত্রা? বছরটা পুরো শেষও হয়নি আর অনেক কিছুই দেখতে পেলাম আমরা। আশা করি যে বাকিটা বছর সবাই যেন সাবধানে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আজকে হলো 1 মে 2025। আমি আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যাচ্ছি কোথায় নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছেন, কিন্তু আবার বলে দিই, আমার দায়িত্ব আপনাদেরকে জানাবো যে আজকে আমি আর রনেট কোথায় চলে যাচ্ছি। এই যে রনেট পাশেই আছে। আমরা কিন্তু লাগেজ জমা দিয়ে দিয়েছি, সিকিউরিটি চেক-ইনও হয়ে গেছে। ইচ্ছা করে নিয়েছি কেন যে খুব ভিড় হয়েছিল। আমরা ভাবলাম বাবা আগে করে নিই, তারপরে আবার এখানে বোর্ডিংয়ে লেট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। এবার আস্তে আস্তে আপনাদেরকে আরও অনেক ডিটেলস দেব। মেঘনা আজকে যাচ্ছে মেঘের দেশে, অ্যাবোর্ড অফ ক্লাউডস, সেটা হলো মেঘালয়া। আর এখানকার স্পেশালিটি কি কি? মেঘালয়া অনেক কিছুর জন্য ফেমাস। একটা হলো ওখানে আছে ওয়েটেস্ট প্লেস অন আর্থ, ওইটাও অবশ্যই দেখাবো। তার সাথে 2003 সালে 2003-তে ওখানকার একটা ভিলেজ মলিংনং, ওইটা ডিক্লেয়ার হয়েছিল এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। ইনফ্যাক্ট আমি তারপরে গেছি 2017 সালে, আর গিয়ে দেখেছিলাম সত্যি ওটা পরিষ্কার। এবারও তাহলে যাব আর গিয়ে দেখব যে কি করে হতে পারে ইন্ডিয়াতে, যেখানে ওয়ান অফ দ্য ডার্টিয়েস্ট প্লেসেসও আছে। মনে করুন ওয়েস্ট বেঙ্গলেই তো কতগুলো শহরকে নাম দেওয়া হয়েছে ডার্টিয়েস্ট প্লেসেস। কি করে হতে পারে যে ওই দেশেই আবার এমন একটা গ্রাম আছে যেটা একসময় ডিক্লেয়ার হয়েছিল ক্লিনেস্ট ভিলেজ? আর কি আছে যেটার জন্য মেঘালয়া ফেমাস? ও হ্যাঁ, যেটা হলো লিভিং রুট ব্রিজেস। ওইটা কিন্তু ওখানকার খুবই পপুলার, খুব ইচ্ছা আছে ওইটাও দেখব। এবার বসে আপনাদেরকে দেব ফ্লাইট ডিটেলস, কিসে আমরা যাচ্ছি, কত নম্বর ফ্লাইট, আর তাছাড়া যদি আপনারা ফ্লাইট না নিতে চান তাছাড়াও কি অপশন আছে ওইটাও জানাবো। আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই ভিডিওটা দেখতে থাকতে হবে। দেখবেন মেঘালয়া আমরা কেমন ঘুরছি, অ্যান্ড তার সাথে লাইক অ্যান্ড শেয়ার তো ডেফিনেটলি করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। সো দেখতে থাকুন। আর কিছু কি বাকি আছে বলা? আমরা পৌঁছে গেছি বোর্ডিং গেটে, আর আমাদের দিয়েছিল গেট নম্বর 106। আর এই প্রথমবার রনেত আর আমি ট্রাভেল করছিলাম ATR বলে যে এয়ারক্রাফটটা হয় ওইটাতে। আর এই এয়ারক্রাফটটা এয়ারবাসের থেকে কিন্তু অনেক ছোট হয়। আর দেখুন দুদিকে কিন্তু শুধু দুটো করে সিট। এর আগে যতবার ট্রাভেল করেছি আমি কিন্তু এয়ারবাসে ট্রাভেল করেছি। ইনফ্যাক্ট আমি নিজে যখন ইন্ডিগোতে ছিলাম আমি কিন্তু তখন এয়ারবাসই অপারেট করতাম। আমি অপারেট করতাম এয়ারবাস A320 অ্যান্ড A321। আজকের যাওয়ার ফ্লাইট নাম্বার হলো 6E7304, আর এটা কলকাতার থেকে ছাড়ছে সকাল 8:55 AM। যদি আপনারা ফ্লাইট না নিতে চান, আমি এখানে কটা ট্রেন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, ওইগুলো করে আপনারা কলকাতার থেকে গুয়াহাটি পৌঁছে যেতে পারেন। তারপরে গুয়াহাটির থেকে আপনাদেরকে নিতে হবে গাড়ি। আমি তবুও স্ক্রিনে এক্স্যাক্ট টাইমিংটা দিয়ে দেবো, মোটামুটি কতক্ষণ লাগে গুয়াহাটির থেকে শিলং পৌঁছাতে। কিন্তু এই অপশনটাও আপনাদের আছে। আমরাও ইনফ্যাক্ট এই অপশনটা চুজ করতাম, কিন্তু যেই তো সবাই জানেন যে আমাদের দুজনে অফিস থাকে আর লিভসের ব্যাপারটা খুবই স্ট্রিক্ট, তাই জন্য যত কম টাইমে করা যায়, কমিউটের যে টাইমটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানোর, ওইটা আমরা কম রাখার জন্যই ফ্লাইটটা নিচ্ছি। ফ্লাইটের ইন্টেরিয়ারটা ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন, মাত্র দুটো করে সিট তিনটের জায়গায়, তাই জন্যই বললাম না এয়ারবাস থেকে অনেক ছোট। এখানে আছে ট্রে টেবিল, আর ট্রে টেবিলটা কিন্তু এয়ারবাসের অনুযায়ী অনেকটাই ছোট। সিটসগুলো কম্পারেটিভলি ন্যারো, আর তার সাথে আইলটা দেখতে পাচ্ছেন একদম সরু। এটাও বলে দিই যে এই এয়ারক্রাফটে কিন্তু থাকবে শুধুমাত্র দুটো ক্যাবিন ক্রু। স্ক্রিনে আমি ফ্লাইটের পার পার্সন টিকিটের ভাড়া দিয়ে রাখলাম। সাথে এটাও বলি যে এই টিকিটে কিন্তু মিলও ইনক্লুডেড। আমরা মিল নিয়ে নিয়েছিলাম কারণ যে ব্রেকফাস্ট করা হয়নি। এক্স্যাক্টলি এখন বাজে হলো 10:26 AM।
আর পাইলট অ্যানাউন্স করলো যে এখন আমরা যাচ্ছি ঢাকা এয়ার স্পেস দিয়ে, আর আধ ঘন্টার মধ্যে আমরা শিলং ল্যান্ড করব। আর শিলং এর টেম্পারেচার জানালো হবে 25 ডিগ্রি সেলসিয়াস অ্যারাউন্ড। অন্য শহরে নামার আগে ফ্লাইট থেকে শুধু বিল্ডিং আর বিল্ডিংই দেখা যায়, কিন্তু শিলংয়ের যেটা ভালো লাগলো সেটা হলো প্লেন থেকে দেখতে পেলাম শুধু পাহাড় আর ভর্তি জঙ্গল। টাচডাউন আমরা টাইমের আগেই করে গেছি, যদিও বা আপনারা যারা ইন্ডিগোতে ট্রাভেল করেন তারা জানেন যে ইন্ডিগো সবসময় টাইমটা একটু বাড়িয়েই দেয়, যাতে যখন ল্যান্ড হয় সেটা বিফোর টাইম হয়ে যায়। পৌঁছালাম। আগেরবার যখন আমি এসেছিলাম তখন আমি গুয়াহাটি থেকে গাড়ি করে এসেছিলাম, কিন্তু এই ফার্স্ট টাইম আমি মেঘালয়ে আসলাম ফ্লাইটে করে। আর অপূর্ব সুন্দর ভিউ পেয়েছি ল্যান্ডিং এর সময়, তখন কিন্তু রোদ্দুর ছিল। আর যেই নামলাম, আফটার অল মেঘালয়াতে এসেছি, যেটা হলো অ্যাবোর্ড অফ ক্লাউডস, এই মেঘের জায়গায় কি করে হতে পারে যে বৃষ্টি আমাদের ওয়েলকাম করবে না। এয়ারপোর্ট থেকে বেরোতে না বেরোতেই বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছে, মেঘালয় আমাদের ওয়েলকাম করে দিয়েছে। আর ছোট্ট একটা এয়ারপোর্ট, মাত্র 2খানা লাগেজ বেল্ট আছে, তার মধ্যে 1খানাই এখন কাজ করছিল। খুবই ছোট্ট এয়ারপোর্ট, কিন্তু খুব সুন্দর। বেরিয়েই সামনে পাহাড়, আর এখন যে যাচ্ছি পুরো পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ভিউটা যা সুন্দর, এখনো দেখুন টেম্পারেচারটা একদম প্লেজেন্ট। আর বেস্ট হলো গাছপালা ভর্তি, মানে আমি যে এখন নিঃশ্বাস নিচ্ছি এখানে, আমি পুরো ডিফারেন্সটা বুঝতে পারছি যে এর 2 ঘন্টা আগে আমি ছিলাম কলকাতায়, ওখানকার এয়ার কোয়ালিটি কেমন আর এখানকার এয়ার কোয়ালিটি কেমন, পুরো ডিফারেন্স বোঝা যাচ্ছে। এয়ারপোর্ট কিন্তু শিলং এ যে পুলিশ বাজার তার থেকে অনেকটাই বাইরের দিকে, অ্যারাউন্ড 30 to 35 কিলোমিটার। এক্স্যাক্টলি কত সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর এয়ারপোর্ট থেকে শিলং এর পুলিশ বাজার পৌঁছাতে আমাদের নিয়েছিল ₹1600। সবার থেকে তাই নিচ্ছিল, ওখানে যে গ্রুপসগুলোও ছিল। 1 ঘন্টা মতন জার্নি এয়ারপোর্ট থেকে শিলং। আর এই পথে আপনারা দেখতে পেয়ে যাবেন পাহাড়, ভর্তি গাছপালা, আর অবশ্যই উমিয়াম লেক। জোরে বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ির থেকে নামতে পারিনি, কিন্তু থ্রু আউট কিন্তু উমিয়াম লেক দেখতে দেখতে গেছি। আমরা আমাদের এয়ারবিএনবিতে এসে গেছি। বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একটু হালকা হলে বা থামলে এয়ারবিএনবির বাইরেটা দেখাবো। এই যে সুন্দর এন্ট্রেন্সটা, এইটা হলো আমাদের এয়ারবিএনবির এন্ট্রেন্স। এই যে কি সুন্দর গার্ডেন। ও, বৃষ্টিটা কিন্তু খুব ভালো লাগছে। দারুণ। যতক্ষণ বৃষ্টি হচ্ছে আর ওনারা আমাদের রুম রেডি করছে, চলুন আপনাদেরকে বসার জায়গাটা বা ওয়েটিং এরিয়াটা দেখিয়ে দিই। এখানে আছে একটা সোফা, যেখানে দেখতেই পাচ্ছেন রনেত বসে বসে গেম খেলছে। ওখানে একটা রকিং চেয়ার আছে, আর তার সাথে আছে একটা ফায়ার প্লেস, যদিও বা ওইটা ইউজ করা হয় না। এখানে আরো একটা সোফা, আর তার সাথে দেখুন একটা গিটারও ঝোলানো আছে। যতক্ষণ আপনাদেরকে ওয়েটিং এরিয়াটা দেখাচ্ছি, বলে দিই এইটা একটা এয়ারবিএনবি। আমরা এয়ারবিএনবি অ্যাপ থেকে বুকিং করেছিলাম, আর জায়গাটার নাম হলো দ্য 1959 হাউস। রুম দিয়ে দিয়েছে, অ্যান্ড এক্স্যাক্ট কিন্তু টাইমে দিয়ে দিয়েছে, রাদার টাইমের আগে। এখন বাজে 1:02। এইটা হলো আমাদের রুমের বাইরের ভিউ। এটা আরো ভালোভাবে দেখাবো যখন বৃষ্টিটা একটু থামবে। দেখুন আমাদের এইদিকে একটা সিটিং এরিয়া আছে, ওটা দেখাচ্ছি। আবার ওখানে একটা বসার জায়গা আছে, ওটা হলো বৃষ্টি না হলে বসা যাবে। বাইরেটা পুরো বাগান। এবারে আগে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই যে এইটা হলো এন্ট্রেন্স। এসে গেছি। এসেই ঢুকেই সব থেকে প্রথমে বাঁ হাতে টিভি দেয়া আছে, আর গেস্টদের জন্য কিন্তু বেশ ভালোই বড় টিভি, যথেষ্ট বড়। তারপরে এখানে হলো বেড। এটা হলো একটা কুইন সাইজ বেড, আমাদের দুজনের জন্য এনাফ। ভালোই বেড মেকিং করেছে আমাদের সামনেই। ইনফ্যাক্ট বাইরের সব ইউজড ওইগুলো দেখলাম রাখা, খুব সুন্দরই বেড মেকিংটা করেছে। এখানে দুদিকে বেড সাইড টেবিল আছে, এইদিকে একটা ওয়ার্ড্রোব আছে। দেখি ওয়ার্ড্রোবে কি আলাদা করে কিছু আছে, কেন যে এখানে আমাদের দুজনের পিলোও হয়ে যাচ্ছে আর দুবেও দেয়া আছে, তো আলাদা করে এখানে কম্বলের আর দরকার নেই। না, এখানে কিছু না। এখানে একটা টয়লেট রোল আছে, এই যে।
অ্যান্ড এই ওয়ার্ড্রোবের সাথেই মিরর আছে, তো এই জন্য আলাদা করে আর দরকার নেই ড্রেসিং টেবিলের। এখানে একটা টেবিল আছে, এখানে কেটেল আছে, তারপরে ড্রিঙ্কিং ওয়াটার আছে, তার সাথে এখানে সব কফি অ্যান্ড টি স্যাশে দেওয়া আছে, কাপস দেওয়া আছে, গ্লাস। অ্যান্ড এটা হলো ওয়াশরুম। বাহ, বেশ বড়, অনেক বড় ওয়াশরুম। ওয়াশরুমটা কি বড় বাবা রে। এখানে আছে মিরর, বেসন, হ্যান্ড ওয়াশও দেওয়া আছে যা দেখতে পাচ্ছি। ওখানে আছে WC অ্যান্ড এই দিকে আছে হলো শাওয়ার এরিয়া। সাথে গিজার আর গিজারের সুইচও আছে, কিন্তু আলাদা করে গিজারটা আপনারা দেখতে পাবেন না। আমরা এখানে থাকছি 2 নাইটস, তো শিলংয়ে থাকার ইচ্ছা আছে 2 নাইটস, তাই জন্য আমরা 2 নাইটসেরই বুকিং করেছি। আমাদের ইচ্ছা তারপর আমরা চেরাপুঞ্জিতে গিয়ে থাকি, তাই জন্য বলে দিই এই রুম 2 নাইটসের জন্য উইথ GST অ্যান্ড এভরিথিং নিয়েছে 4168 রুপিস। এয়ারবিএনবিতে কিন্তু একটা চার্জের জন্য প্রাইসটা আরেকটু বেশি পড়ে যায়, কিন্তু এইটাই যদি আপনারা ওনারের থেকে ডিরেক্ট বুকিং করেন তাহলে কিন্তু ভাড়া আরও কম পড়বে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে ওনারের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম। আজকের লাঞ্চটা এখানেই অর্ডার দিয়েছি, আর যতক্ষণ ওরা খাবার বানাচ্ছিল ওই টাইমে স্নান করে আবার রেডি হয়ে গেছি। ওরা অনেক টাইম লাগিয়ে দিয়েছে, মানে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা মতন লাগিয়েছে খাবার বানাতে, কিন্তু ততক্ষণে আমার স্নান হয়ে গেছে আর রনিতের ঘুম হয়ে গেছে, এই জন্য আগে লাঞ্চটা করে নিই, দিয়ে যাওয়া যাক। বাই দ্য ওয়ে বলে দিই এখন বাজে হলো 3টে। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। প্রথম দিনটা এখানে লাঞ্চ করে নিয়েছিলাম বৃষ্টির কারণে, কিন্তু আপনাদের বলবো এই এয়ারবিএনবিতে না খেতে খাওয়ার কিন্তু একদমই ভালো না। ফাইনালি বৃষ্টি থেমেছে আর এবার আমরা বেরোবো। তার আগে ওই যে ওইটা আমাদের রুম, আর তার বাইরের ভিউটা আপনারা দেখে নিন। সামনে এই যে ব্যাম্বুর বাস্কেটটা দেখছেন, এটা কিন্তু আসলে ডাস্টবিন, আর মলিংনংয়েও কিন্তু পুরোপুরি এরমই থাকে। এইটা হলো আমাদের এয়ারবিএনবি, বাইরে থেকে দেখিয়ে দিই। আমাদের রুমটা হলো ভেতর দিকে গার্ডেনের ওখানে। বাজে এখন 4টে, সন্ধে 4টে। ফাইনালি বৃষ্টিটা থেমেছে, পুরো ভেজা সবকিছু, কিন্তু থামলো, আমাদের খাওয়া দাওয়াও হলো। তো ভাবলাম এবার বেরোই, খাওয়া হয়ে গেছিল, কিন্তু ওয়েট করছিলাম যে বৃষ্টিটা আর একটু থামলে, অ্যাটলিস্ট টিপ টিপ করে পড়লে ঠিক আছে, যেটা এখন আবার পড়ছে। তো এবার একটু হেঁটে হেঁটে দেখি, লোকাল যে সাইট সিইংগুলো আছে ওগুলো একটু করার চেষ্টা করি। আমাদের এয়ারবিএনবির লোকেশনটা খুবই ভালো, একদমই পুলিশ বাজার থেকে মাত্র 1.2 কিলোমিটার হেঁটে। গাড়িতে করলে একটু বেশি পড়বে, কেন গাড়ি ঘুরে ঘুরে পাহাড়ের দিকে যায়, বাট হেঁটে যেটা আমরা প্রেফার করি স্পেশালি লোকাল সাইট সিইং এর জন্য যেগুলো আশেপাশে, মাত্র 1.2 কিলোমিটার। আর আমরা অলরেডি জাস্ট এয়ারবিএনবি থেকে বেরিয়েছি আর মেন রোডে পৌঁছে গেছি। জাস্ট মানে বেরিয়ে জাস্ট এসছি আর মেন রোডে পৌঁছে গেছি। এখান দিয়ে আমার মনে হয় সব ট্যুরিস্ট গাড়িগুলো যাচ্ছে, কেন পুরো জ্যাম পড়ে গেছে, হয়তো সকাল থেকে এরা লোকাল সাইট সিইং করতে বেরিয়েছিল। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের ইচ্ছা হলো ওয়ার্ডস লেক। ওয়ার্ডস লেক হলো এখানকার আমাদের যেমন কলকাতার সরোবর, ঢাকুরিয়া লেক, ওরম বলতে পারেন, এখানে হলো ওয়ার্ডস লেক। ডিফারেন্সটা হলো এখানে বোটিং হয়, রোয়িং না। তো টুরিস্টরা করে, লোকালসরা বোটিং করে, লোকাল কাপলসরা অনেক যায়। তো আমাদের ইচ্ছা ওয়ার্ডস লেকে যাওয়ার, তো দেখি ওখানেই এখন যাব। যারা প্রায় আমাদের ট্রাভেল ব্লগস দেখেন তারা জানেন যে রনেতার আমি হেঁটে ঘুরতে বেশি পছন্দ করি। ট্যুর অপারেটার্সদের সাথে না গেলে আমরা নিজেরা ঘুরলে যতটা পারি হেঁটে ঘোরার চেষ্টা করি। আর আমাদের এয়ারবিএনবি থেকে ওয়ার্ডস লেক একদম কম ডিস্টেন্স ছিল। হাঁটতে হাঁটতে যতক্ষণ যাচ্ছি আর কটা জিনিস শেয়ার করে দিই। আপনারা কারা কারা জানেন যে শিলংকে আর একটা নামেও ডাকা হয়, আর সেটা হলো স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। যখন ব্রিটিশদের রাজ ছিল ইন্ডিয়াতে, তখন এখানকার যে পাহাড়গুলো, জয়ন্তিয়া হিলস, ওইগুলো দেখে মনে হতো রোলিং স্টোনস, আর ওইটা দেখে ব্রিটিশদের কথা মনে পড়ে যেত স্কটল্যান্ডের। তখন ওরা শিলংকে নাম দিয়ে দেয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। গল্প করতে করতে আর এই সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ওয়ার্ডস লেক। বলে দিই, মঙ্গলবার দিন করে কিন্তু এই লেক বন্ধ থাকে। বাইরে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। পার পারসন অ্যাডাল্টের জন্য হলো ₹20।
জায়গাটা অপূর্ব সুন্দর, লিটারালি নেচার অ্যাট ইটস বেস্ট, রাদার আমি বলবো নেচার প্রিজার্ভড অ্যাট ইটস বেস্ট। এত সুন্দর করে রাখা হয়েছে জায়গাটা। আর বোটিং দেখছি আজকে বন্ধ, এর আগে যখন আমি এসেছিলাম তখন বোটিং করেছিলাম, কিন্তু এখন দেখছি বোটিং বন্ধ। হতে পারে এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ওই জন্যও হতে পারে। আর আজকে এখানে পিছনে মনে কোনো একটা ইভেন্ট হচ্ছে এই ওয়ার্ডস লেকের ভেতরেই, কিন্তু রেস্ট্রিক্টেড এন্ট্রি লেখা ছিল। আমরা দুজন যা দেখে বুঝলাম সেটা হলো IHM এর মানে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কোনো একটা, যেমন আমাদেরও হতো, কেন আমরাও ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে কলকাতারটা, তো আমাদের গুরমে নাইট হতো, দেখে লাগছে ওদের ওরম কিছুই একটা হচ্ছে। ইউজুয়ালি আমাদেরটা শীতকালে হয়, কিন্তু এদের তো সারাক্ষণই শীতকাল। খুব সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। বেশ সন্ধ্যেবেলা এসে টাইম স্পেন্ড করার জন্য দারুণ জায়গা, আর আজকের ওয়েদারটার জন্য আরো ভালো লাগছে। ওয়ার্ডস লেক কিন্তু শিলং এর লোকাল সাইটসিইং এর মধ্যে একটা ফেমাস পয়েন্ট। এইটা একটা ম্যানমেড লেক, যেটা তৈরি হয়েছিল 1894 সালে। লেকটা হলো শিলং শহরের একদম সেন্ট্রাল পয়েন্টে, আর আমাদের এয়ারবিএনবি থেকে মাত্র 650 মিটার দূরে। লেকটা একটা ঘোড়ার জুতোর মতন শেপ করা। ওয়ার্ডস লেক যেমন সুন্দর, তার সাথে জায়গাটাকে সুন্দর করে রেখেছে এই বোটানিক্যাল গার্ডেনটা। আর তার সাথে আছে কবল স্টোন ফুটপাথস, যেটা দিয়ে হেঁটে আপনারা পুরো পার্কটাকে কভার করতে পারেন। লেকটা এতটাই সুন্দর, আপনার মনে হবে যেন আপনি একটা কবিতার মধ্যে আছেন। কিন্তু এই রূপকথার দুনিয়ার থেকে তো খুব তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ যে এরপর আমাদের চলে যেতে হবে এর পরের পয়েন্টে। কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য এখানে দিয়ে রাখলাম বোটিং এর চার্জ। আর বেরোনোর ঠিক আগে দেখে নিলাম যে বোটিং আবার চালু হয়ে গেছে। ওই দেখুন বোটিং করছে। আমরা বেরিয়ে গেলাম, আর বাইরে গিয়ে একটু গরম গরম সুইট কর্ন খেয়ে নিলাম। সুইট কর্ন খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা তো, আর সুইট কর্ন গরম গরম খেতে দারুণ লাগছে। আমি বাটারটা নিয়েছি, এটা আমার বেশি ভালো লেগেছে, আর রনিত নিয়েছে হলো মশালাটা, এটা বেশি ভালো লেগেছে, বাটার। এখানে একটা কলেজের গুরমে নাইট হচ্ছে, মানে ফেস্ট হচ্ছে, তারপরে এত ট্যুরিস্ট, এত লোকালসরা ঘুরতে এসেছে, কিন্তু কোথাও কিন্তু ময়লা নেই। রাস্তায় একটা কোনো জায়গায় আমি ময়লা পেলাম না। এখানে আমাদের ওখানে ফুচকালারা অনেকজনই হয় বলে যে ওই তো ওই সাইডে ফেলে দিন, কিন্তু এখানে সবকটা যে স্টলগুলো করা ওয়ার্ডস লেকের বাইরে, সবার নিজেদের ডাস্টবিন আছে, ওখানেই ফেললাম। রাস্তা কিন্তু মোটামুটি কি পুরোই পরিষ্কার, কোথাও দেখলাম না কিছু। এত ভালো লাগে এরকম পরিষ্কার জায়গা দেখলে। সত্যি মাঝে মাঝে আমি ভুলে যাই যে এগুলো ইন্ডিয়ার পার্ট, কারণ যেখানে আমি থাকি কলকাতা, ওখানে এত ময়লা থাকে রাস্তা, আর এখানে ঠিক তার উল্টো। ওয়ার্ডস লেক ঘুরে এবার আবার হাঁটা দিচ্ছি, অ্যারাউন্ড 1.6 কিলোমিটার, ওটা আমাদের জন্য হাঁটা পথ। হেঁটে চলে যাব চার্চে। এখানে ওটা একটা ব্লু চার্চ, ওটার আসল নাম আমি স্ক্রিনে দিয়ে দেবো, অ্যান্ড এক্স্যাক্টলি আপনাদেরকে বলেও দেবো, বাট আমি ওটা ব্লু চার্চ হিসাবে রেফার করি, কারণ যে ওটা লাস্টবারও দেখেছিলাম, আর যখনই গুগলেও সার্চ করেছি দেখেছি একটা স্কাই ব্লু কালারের, আর খুবই বড় চার্চটা, তাই জন্য আমি ওটা ব্লু চার্চ হিসাবে বলি মনে রাখার জন্য, কেন সব চার্চের তো আলাদা আলাদা নাম হয়। তো এখন আমরা হেঁটে ওটাতেই যাব। পাহাড়ি মানুষদের একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, আর সেটা হলো ওনারা সারাদিন এত হাঁটাচলা করেন। ওনাদের তো ইজিলি মোর দ্যান 10,000 স্টেপস একদিনে হয়েই যায়। আর এই সারাদিন হাঁটাচলা করার জন্য, এত অ্যাক্টিভিটিস করার জন্য, আর তার সাথে ওনাদের ডায়েট, এই কারণের জন্যই কিন্তু পাহাড়ি মানুষরা এখনো সব থেকে বেশি ফিট, আর ইন্ডিয়াকেও সব থেকে বেশি স্পোর্টসে রিপ্রেজেন্ট করে। আমি হলাম হিন্দু, আর আমি শুধু হিন্দুইজমই ফলো করি, কিন্তু তার মানে এইটা না যে চার্চ, মসজিদ বা গুরুদ্বারাতে আমি সাইট সিইং করতে যাব না। যেমন আমি অমৃতসরের গোল্ডেন টেম্পলে গেছি, ওরম আমি দিল্লির জামা মসজিদেও গেছি, আর এই দেখুন এখানে চার্চেও এসেছি। এছাড়া আমি গোয়াতেও কিন্তু সব চার্চ ভিজিট করেছি। রিলিজিয়াস বিলিফস তার জায়গায় রাখুন, আর ট্রাভেলিং আলাদা জায়গায় রাখুন, তাহলে কোনোদিন অসুবিধা হবে না। সাইটসিইং এর নামেই এই জায়গাগুলো ভিজিট করবেন, আর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আর্কিটেকচারগুলো দেখবেন। হাঁটতে হাঁটতে ফাইনালি এসে গেছি ক্যাথেড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস এর চার্চে।
এটা হলো শিলংয়ের একটা বিশাল বড় চার্চ। আর সব থেকে প্রমিনেন্ট আমার এটা লাগে হলো এটার কালারটা, স্কাই ব্লু কালার আর হিউজ স্পেস, যেমন ওরম বিশাল বড়। আপনাদেরকে ঘুরে দেখাবো, অন্যরা কিন্তু আপনাদেরকে এটা আলোতে ঘুরে দেখাবে, তো ওই লুকটা আপনারা সবসময় পেয়েছেন। ইনফ্যাক্ট লাস্টবারও আমি আলোতেই দেখেছিলাম। এবার লুকটা একদম আলাদা হবে। যেই আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম রাস্তার থেকে, ফট করে লাইটটা জ্বলে উঠলো চার্চের। এই তো আরো জ্বলছে আস্তে আস্তে। সন্ধেবেলা চার্চটা কেমন লাগে ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। চার্চটা যেমন বড় তেমন সুন্দর চার্চের আর্কিটেকচার। আর এই চার্চে আসার আগে আশেপাশে যে গলিগুলো, যে রাস্তাগুলো, ওখানে পুরোপুরি কনভেন্ট স্কুল অ্যান্ড কলেজ ভর্তি। আমরা দেখলাম সেন্ট অ্যান্থনিজ কলেজ, তারপরে ডন বস্কো স্কুল। আর দেখে আমার নিজের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, কেন আমি নিজে কনভেন্ট স্কুল থেকে, আমি নিজে ক্যাথলিক ক্রিশ্চিয়ান স্কুলে পড়াশোনা করেছি। আর এক্স্যাক্টলি ওইরমই লাগছে। চার্চে যে জায়গাটা হিউজ, মানে এতটা বড় ভিডিওতে ঠিক বোঝা যায় না, বিকজ ওয়াইড অ্যাঙ্গেলে নিলে এই আলোতে অত ভালো আসবে না, আর এমনি নিলে তো আর পুরো ফ্রেমটা বোঝা যাচ্ছে না। বিশাল বড়। আর এখন ভেতরে মাস চলছে। এন্ট্রেন্স ওখানে লেখা ভিজিটার্সদের অ্যালাউড না। আমি তবু সাইড দিয়ে দেখবো যদি একটু ঢোকা যায়, যদি বা মোস্ট প্রবলি ভেতরে ভিডিও করতে পারবো না। দেখি কতটা কি পারি, আপনারা দেখতেই পারবেন সেটা। আমরা ভাবিনি যে এতটা ঠান্ডা হবে। বেশ ভালো ঠান্ডা মেঘালয়াতে, বেশ ভালো ঠান্ডা, মানে শিলং অ্যাটলিস্ট। কেন যে লাস্টবার যখন চেরাপুঞ্জির দিকটা গেছিলাম ওই দিকটা খুব হিউমিড, বেশ ভালো ঘাম হয়, বাট শিলংয়ে তো বেশ ভালো ঠান্ডা। আজকে হলো 1 মে 2025। শুধু আমরা না, লোকালসরাও কিন্তু ইনফ্যাক্ট একদম ভালো গরম জামা পরে ঘুরছে। আর এই জায়গাটা যেহেতু চার্চটা একটা সার্টেন হাইটে, তাই জন্য আরো জোরে হাওয়া দিচ্ছে, সামনেটা পুরো খোলা, আরো ঠান্ডা লাগছে। ক্যাথেড্রালের সামনেটায় দাঁড়ালে দূরে দেখা যাচ্ছিল উঁচু পাহাড়, আর শিলং শহরটা পুরো ঝলমল করছিল। অনেকটা টাইম এখানে স্পেন্ড করার পর এবার পালা ছিল পুলিশ বাজারে যাওয়ার, যেটা হলো শিলংয়ের ফেমাস মার্কেট। এবার আমরা হাঁটা দিচ্ছি পুলিশ বাজারের দিকে। আমরা কিন্তু আসার সময়ও, যখন আমরা এয়ারপোর্ট থেকে এয়ারবিএনবিতে এসেছি, আমরা পুলিশ বাজারের দিকে ঢুকিনি, কেন তার আগেই একটা গলি ছিল, ওটা দিয়েই আমরা আমাদের এয়ারবিএনবিতে চলে গেছি। যেইটুকুনি জানি আমাদের এয়ারবিএনবি থেকে পুলিশ বাজার হলো 1.2 কিলোমিটার, কিন্তু এখন আমরা এই চার্চের সামনে থেকে ডিরেক্ট যাচ্ছি পুলিশ বাজারে। তার সাথে এখানে আর একটা ঘোরার জিনিস আছে, আরো দুটো ইনফ্যাক্ট, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এলিফ্যান্ট ফলস। ওইটা অবশ্যই এই অন্ধকারে তো করবো না, আর খোলাও থাকবে না, ওইটা দিনের বেলা গিয়ে করবো। এলিফ্যান্ট ফলস 3টে লেয়ার না 4টে লেয়ার থাকে, আমার যেটুকুনি মনে পড়ছে 3টে লেয়ার। আর একটা যেটা আছে সেটা হলো লেডি হায়দারি পার্ক, ওইটা হলো একটা জু, ওই বোটানিক্যাল গার্ডেন ওরম টাইপের। তো ওইটা করার অ্যাজ সাচ ইচ্ছা নেই, যদি বাই চান্স টাইম হয় তাও দিনের বেলা বা সন্ধ্যেবেলা, তাহলেই করবো। শিলংয়ের সরু রাস্তাগুলোতে গাড়ির যা ট্রাফিক হয়, আমি বলবো আপনারা যদি পারেন হেঁটে ঘুরবেন। এমনিতেও কোনো জায়গার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স নিতে গেলে গাড়ি ছেড়ে একটু হাঁটাচলা করে ঘোরাটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনারা ফিট হন আর কম বয়সী হন। এক্ষুনি যে জায়গাটা দেখালাম সেন্টার পয়েন্ট, ঠিক আমার ডায়াগনালি ওই বিল্ডিংটা, ওইটা হলো অ্যাকচুয়ালি বলে নাকি আমি শিওর না, আমি শিওর হলেই শিওর কি ওইটা বলে হলো শিলংয়ের সেন্টার পয়েন্ট। আর ওইটা পরে হলো পুলিশ বাজারে, একদম পুলিশ বাজারের মাঝখানটায় হলো ওই বিল্ডিংটা। খুব সরু একটা বিল্ডিং, আর সামনেটায় লেখা আছে সেন্টার পয়েন্ট শিলং।
এক্স্যাক্টলি বাজে 7 PM আর আমরা ঢুকে গেছি পুলিশ বাজারে। যাবো রাস্তা ক্রস করে, দেখি কি আছে কি নেই। এখানকার লোকাল খাবার তো খাবার খুব ইচ্ছা, খেয়ে দেখবো। পুলিশ বাজার শিলংয়ের মেন মার্কেট। আর আপনাদের দেখে মনে হবে আপনারা কলকাতার স্প্ল্যানেডে চলে এসেছেন। এই যে জায়গাটা ঠান্ডা আর তার সাথে একটু সরু রাস্তাঘাট। তাছাড়া যেমন স্প্ল্যানেডের মতন ভিড়, তার সাথে ওরম ধরনেরই এখানে জিনিসপত্রও পাওয়া যায়। ভিড় দেখে বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু এইটা বলে দিই, এইটা হলো শিলংয়ের এসপ্ল্যানেড। পুরোপুরি এসপ্ল্যানেডের মিনি ভার্সন শিলংয়ে হলো পুলিশ বাজার। আগে যেমন ভিড় ছিল এখনো ঠিক ওইরকমই ভিড়। আর আমি যখনই দেখতাম, আগেবার তো পুরোপুরি পুলিশ বাজারেই আমরা ছিলাম হোটেলে, প্রতিদিনই এরম ভিড় থাকতো। এখানে মেনলি যেটা সবাই কেনে আমি দেখেছি সেটা হলো ওই লম্বা লম্বা ছাতাগুলো, যেগুলো একদম এইরকম ভাবে ধরলে পুরো মাটি পর্যন্ত টাচ হয়। ওগুলো কিন্তু খুব বড় হয় আর এখানকার ওয়েদারে সত্যি দরকারও পড়ে। কিন্তু আমাদের কলকাতাতে প্রবলেম হলো ওগুলো নিয়ে ট্রাভেল করা খুব ঝামেলা। তাছাড়া বেতের জিনিস অনেকজন কেনে, অনেকজন এখানকার ট্রেডিশনাল জামা কাপড় কেনে। এখানে কটা জায়গায় আসামের মেখলাও পাওয়া যায়, তো এইসব জিনিসগুলো পাওয়া যায়। রিটেল থেরাপি ছাড়া পেট ভরানোর জন্য এখানে অনেক অপশনস আছে। এখানকার ফেমাস চিলি আর এখানকার ফেমাস লোকাল বেরিজ, এগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। 50 বলছে এই ফ্রিজ ম্যাগনেটগুলো, 150 বলছে, কিন্তু এটা তো খুব ছোট, বোঝাই যাবে না বল। হ্যাঁ, ডিজাইনটা অন্য টাইপের, এটা ঠিক। ঘুরে ফিরে রনেদ এখানে নিজের পছন্দের জিনিস আবার পেয়ে গেছে, আর সেটা হলো ফিগারিনস। রাদার বলবো পুলিশ বাজারে ফিগারিনের কালেকশন বেশ ভালো ছিল। এখানে কিন্তু আমি ওদের লোকাল বেরিজ ট্রাই করেছিলাম, কিন্তু ভুল করেও এই হট চিলি ট্রাই করিনি। কিছু যদি হয়ে যায় বাবা, এত ঝাল খাবার তো অভ্যেস নেই। অনেকেই হয়তো অলরেডি জানেন বা নাও জানতে পারেন। আপনাদেরকে জানিয়ে দিই যে মেঘালয়াতে পোর্ক মিট কিন্তু বেশ পপুলার। কলকাতায় যেমন কোনায় কোনায় মুরগির মাংস আর মাছের দোকান দেখা যায়, মেঘালয়াতে এক্স্যাক্টলি ওইরমই কোনায় কোনায় পোর্ক মিটের দোকান দেখা যায়। আমাদের কলকাতায় রাস্তায় রাস্তায় এখন পাটুলির ওখানে ওইসব জায়গায় বিক্রি হয় বারবিকিউ চিকেন, বাট ওগুলো অনেক পরে শুরু হয়েছে। 2017-তে যখন আমি এসেছিলাম এখানে অলরেডি খুব ভালোভাবেই অনেকগুলো স্টলে বিক্রি হতো, আর এখনো বিক্রি হচ্ছে, হয়তো তার আগের থেকেই হতো। তো জানি না কালার মিশিয়েছে কিনা, সেবার খেয়েছিলাম, খুব টেস্টি লেগেছিল। বাইরে আমরা খেলাম বারবিকিউ চিকেন, যেটা আপনাদেরকে দেখালাম, ওখানে খুব টেস্টি হয়, হালকা মানে একটু কালার থাকে, তাছাড়া খুবই টেস্টি হয়। আর এখন আমরা এসে গেছি ড্র্যাগন ওয়াক রেস্টুরেন্ট। একটু এগিয়ে এসে একটা গলির মধ্যে ওদের যে সিঁড়িগুলো হয় না পাহাড়ি এলাকাগুলোতে, এরকম সিঁড়ির মধ্যে একটা এরকম রেস্টুরেন্ট, ছোট্টখাটো, অ্যান্ড দেখে খুব অ্যাপিলিং লাগলো, মনে হলো চাইনিজ খাবার ভালো হবে, ড্র্যাগন ওয়াক রেস্টুরেন্ট। সো এখানে অর্ডার দিয়ে দিচ্ছি, কি কি অর্ডার দেবো অবশ্যই দেখাবো। আর যেটা বলি যে ট্রাভেল ব্লগে আমি ফুড ব্লগ ওরম ভাবে করবো না অবশ্যই, বিকজ এটা মেনলি ট্রাভেল ব্লগ, আমার ফুড ব্লগস গুলো আলাদা হয়। কিন্তু ডেফিনেটলি খাবার কেমন ছিল, জায়গাটা রেকমেন্ড করবো কিনা সেটা বলে দেবো, আর তার সাথে টোটাল বিল অ্যামাউন্ট কত হলো সেটাও বলে দেবো। শিলংয়ের পুলিশ বাজারে খাবার দাবারের অনেক অপশন, যেমন আছে স্ট্রিট ফুড, ওরমই আছে অনেক মাল্টি কুইজিন রেস্টুরেন্টস। পুলিশ বাজার যেমন একটা টুরিস্ট হাব, তার সাথে এটা কিন্তু লোকালসদের ডাইনিং অ্যান্ড শপিং এরিয়া। ঠিক মনে হবে স্প্ল্যানেড আর পার্ক স্ট্রিটের একটা মিক্সচার। আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন ওয়ান্টন স্যুপ, ফ্রেশ লাইম ওয়াটার, নুডলস অ্যান্ড লেমন চিকেন। আমি টোটাল বিল অ্যামাউন্টটা দিয়ে রাখলাম যাতে আপনারা মোটামুটি বুঝতে পারেন খাবারে কেমন খরচা হবে। যেখানে খেলাম জায়গাটা পুরোপুরি রেকমেন্ডেড, খুব ভালো লেগেছে খাবার। স্পেশালি চিকেন ওয়ান্টন স্যুপ যেটা ছিল ওইটা আমার সব থেকে বেস্ট লেগেছে, খুব ভালো খাবার ছিল। বাজে এখন 9:20, কিন্তু অন্য পাহাড়ের জায়গায় যেমন খুব তাড়াতাড়ি দোকানঘাট সব বন্ধ হয়ে যায়, রাস্তায় গাড়ি ফাড়ি কম চলে বা চলেই না, এখানে কিন্তু ওরম না, শিলংয়ে কিন্তু ওরম না। আমরা যে রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম
ওখানে তো বাঙালিরা এখনো শপিং করছে, বেরিয়ে দেখছি সব দরদাম করছে। আর পুলিশ বাজারে একটা জিনিস নোটিস করলাম, বাঙালিদের কি ভিড়, বাপরে বাপ। আর অনেকজনই হয় যে হাঁটা চলা অতটা পছন্দ করে না, একদম ওইখানে প্রাইম এরিয়াতেই থাকবো, সব পুলিশ বাজারের এরিয়াতেই থাকে হোটেল নিয়ে। আমি আপনাদের সাজেস্ট করব, দুটো সাজেশন দেবো। আপনারা যদি একটু বেশি স্পেন্ড করতে চান, কেন পুলিশ বাজারে হোটেলগুলো সব ওই 3000 থেকে, তার কমেও আছে কিন্তু সেগুলো ভালো না, আমি স্ট্যান্ডার্ড বলছি 3000 থেকে। কিন্তু ওটা কিন্তু একদম জমজমাট এরিয়ায় থাকবেন, মানে ওখানে বেরিয়ে আপনার খাবারের জায়গা, শপিং এর জায়গা, তারপরে আপনি ক্যাবস নিলেন, বাস নিলেন, ওইসব পেয়ে যাবেন। কিন্তু যেটা মিস করবেন সেটা হলো পাহাড়ের ভিউ পাবেন না। ওই পুরো গ্যাঞ্জাম মনে হবে এসপ্লেনেডে আছেন, জাস্ট ঠান্ডার জায়গার এসপ্লেনেড। একটু যদি অফ বিটে থাকেন তাহলে কিন্তু ভিউটা এনজয় করবেন। একটা যে পাহাড়ে আপনি ঘুরতে এসছেন, আপনার যে একটা জায়গার শান্তি চাই, ওইটা আপনার ভালো লাগবে। অ্যাট দ্য সেম টাইম খুব দূরে তো না, একটু হাঁটা পথ পুলিশ বাজার থেকে, তো ইজিলি আপনি মার্কেটেও আসতে পারবেন। কি সুন্দর আপনাদের সাথে গল্প করতে করতে আর এই রাতের অন্ধকারে ওয়ার্ডস লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আমাদের এয়ারবিএনবিতে। রাতেও কিন্তু এয়ারবিএনবিটা খুব সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে যে এয়ারবিএনবির থেকে বেশি এটা একটা বাংলো। এইরকম সুন্দর জায়গায় থাকতে গেলে আপনাদেরকে পুলিশ বাজার থেকে একটু দূরেই কিন্তু হোটেল বা এয়ারবিএনবি খুঁজতে হবে। পুলিশ বাজারে থাকলে এই ফিলটা কিছুতেই পাবেন না। রুমে আমরা এসে গেছি, 10 মিনিটও মনে হয় লাগেনি, আর আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি আমাদের এয়ারবিএনবিতে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। কালকে সকাল সকাল বেরিয়ে যাব সাইট সিইং এর জন্য। সবকটা এপিসোডস দেখবেন, অনেক ডিটেলে সবকিছু জানাবো। তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখন তাহলে আপনাদেরকে কি করতে হবে, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।